নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান আছে সেটা আমি 12 ঘন্টা আগে যে অনুষ্ঠান মধ্যেখানে প্রায় শেষ করেছি, মধ্যেখান বলা যায় না, অনুষ্ঠানের শতকরা আমি 75 অংশই বলেছি। অর্থাৎ সার্বিক যে গোচরের ফল, রাহু যখন কুম্ভ রাশিতে থাকবে তার সার্বিক গোচরের ফল নিয়ে আমি আলোচনা করেছি। আজকে 4 তারিখ সকালবেলা তো আলোচনা করেছি এবং তারপরে আমি 6টা জোডিয়াক সাইনের যাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন বা অ্যাসেন্ডেন্ট তাদের নিয়ে আমি বলে দিয়েছি। আজকে যেখান থেকে বলবো সেটা তুলা থেকে মীন পর্যন্ত, কিন্তু বিষয়টি হচ্ছে সেটা বলার আগে কালকের 2-1টা পয়েন্টস আমার ছেড়ে গেছে, সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, রাহুকে বহু মানুষ তথা বহু বর্তমান বাজার চলতি বই যেগুলোতে আমি দেখি যে খুব পজিটিভ, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্টারনেট, এই সমস্ত প্রভৃতি বিষয়ের সাথে যুক্ত করে দেওয়া যায়। রাহু অ্যাকচুয়ালি ইজ আ ব্রোকার, ঠিক আছে, কিন্তু সে ব্রোকার আর বুধও কিছুটা কোঅর্ডিনেটরের কাজ করে, কিন্তু এই দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে বুধ যে কাজটা করে অত্যন্ত নিঃস্বার্থভাবে, তার কোঅর্ডিনেশনের কাজ, রাহু সেই কাজটা করে প্রপার মূল্য নিয়ে। শুধু মূল্য নয়, বহু জায়গায় সে মূল্য নিয়ে মানুষকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেয়। অর্থাৎ আপনাকে অনেক কিছু বোঝাতে বোঝাতে নিয়ে সে একদম খাদের সামনে এসে সে ফাট করে সরে যাবে এবং তারপরের পরিণতি যেটা ঘটতে পারে এক্সট্রিম, সেটা ঘটে। অর্থাৎ কোনো একটা জিনিসের চূড়ান্ত মিসডাইরেকশন রাহু তৈরি করে, কারণ রাহু হ্যালুসিনেশন, মায়ার প্রতীক। মায়ার কাজই হচ্ছে একজনের সাথে আরেকজনের জোড়া। এবার আপনি বলবেন বৃহস্পতিকেও তো আমি একই পর্বে বলেছি। হ্যাঁ, বৃহস্পতির মধ্যে যে ইন্টারনাল কোয়ালিটি ভগবান প্রদান করেছে সেটা হচ্ছে তার মধ্যে সাত্ত্বিক এবং রাজসিক গুণের একটা ব্যালেন্সড পোর্শন আছে এবং খুব সামান্য তামসিক গুণ আছে, যার ফলে বৃহস্পতির যে কোড অফ কন্ডাক্ট যেটা হবে, সে যখন কারোর সাথে জুড়বে তার সাথে যদি আমরা তাকে মেটেরিয়ালি ইউজ করি তাহলে সেটা মেটেরিয়ালি ইউজড হবে, বা আপনাকে খুব সামান্য স্পিরিচুয়াল দিকে ইনক্লিনেশনের চেষ্টা করবে। আর যদি সেটা না থাকে তাহলে সে পুরোপুরি আপনাকে মেটেরিয়ালের দিকে থেকে আপনাকে একেবারে স্পিরিচুয়াল দিকে ইনক্লাইন্ড করবে এবং একটা সার্টেন টাইমের পরে এসে শনি সেটাকে পুরোপুরি ক্যাপচার করে নেয়, কারণ স্যাটার্নের কাছে পরম জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে, যেটা বৃহস্পতির নেই। বৃহস্পতির দানের মধ্যে একটা সীমা আছে। অর্থাৎ গুরু যে ফাংশনটা করে ভগবান এবং শিষ্যের মধ্যে, সেটা হচ্ছে তিনি কোঅর্ডিনেটরের কাজ করেন এবং মার্গদর্শক হন, কিন্তু শিষ্যকে মন্ত্রও তিনি দেন। সব কিছু ঠিক আছে, কিন্তু আলটিমেটলি শিষ্যকেই তার পথ বাছতে হয়। তার পথ বাছার ক্ষেত্রে, অর্থাৎ তার অন্তিম লগ্নের যাওয়ার ক্ষেত্রে, ভগবানের সাথে ডিরেক্টলি কানেক্ট হওয়ার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে গুরুর অবদান থাকে, কিন্তু গুরু আপনাকে হাতও ধরে নিয়ে যাবে, কিন্তু পথ যেতে হবে নিজে। সেই জন্য সমগ্র ভগবদ্গীতা শোনানোর পরে ভগবান বলেছিল যে আমি সব বলে দিয়েছি, এবার তুমি তোমার বিবেক অনুসারে কাজ করো। সে বলেনি যে আমি বলে দিচ্ছি তুমি এটা করো ওটা করো, বলে সে দেবেই প্রকারান্তে, কিন্তু কাজটা সেই ইনকামবেন্টকেই সম্পাদন করতে হয়। এটা বৃহস্পতি এবং শনির মিলিত গুণ। সেই জন্য গুরু শৌরী যোগ যদি কখনো কোনো অগ্নিকারক ঘরে তৈরি হয়, সেই যোগের প্রাধান্য অত্যন্ত বেশি বাড়ে। যেমন ধরুন, মেষ রাশিতে তৈরি হয়েছে মোটামুটি ওই 99-2000 সালে, 2000 সাল নাগাদ। সিংহ রাশিতে তৈরি হয়েছে সেটা 1979-এর এন্ড থেকে 80, কিন্তু রাহু থাকার জন্য তার গুণাবলীর ক্ষেত্রে কিছু অ্যাবারেশন আছে। বৃহস্পতির ঘরেও তৈরি হয়েছিল 2019 সালে, 19-এর এন্ড 20 সালে।
তৈরি হয়েছিল। তো এরকম বহুবার তৈরি হয়। অগ্নিকারক ঘরে তৈরি হলে তার ক্ষমতা, অগ্নির যে গতি, যজ্ঞ গতিম বিষ্ণু, ভগবানের সাথে কানেক্ট করে। আমরা যখনই হোম আহুতি করি সেটা সবসময় পরম ভগবানকেই দেওয়া হয়, যে দেবদেবীর নামেই পুজো করা হোক না কেন। ঠাকুরমশাই দেখবেন সাথে করে একটা ভগবানের নারায়ণ শিলা নিয়ে আসে, গণ্ডকী শিলা যেটাকে বলা হয়। তো সমস্ত পুজোর অর্ঘ্য সেখানে যায়। অন্য কারুর সেই পুজো নেওয়ার অধিকার নেই, অধিকার একমাত্র পরম ভগবানের আছে। সংকল্প আপনি যে দেবতার নামেই করুন না কেন সেটা নেই। সেটা ছাড়া বিয়ে থেকে শুরু করে উপনয়ন, শ্রাদ্ধ থেকে শুরু করে একেবারে যে কোনো মাঙ্গলিক বিধান, গৃহপ্রবেশ, সব জায়গায় দেখবেন যে কোনো দেবদেবীর পুজো, সব পুজো গোজ টু ভগবান বিষ্ণু। তো এই গুণটা স্যাটার্নের মধ্যে থাকে। এই জন্য কালার দিয়েও বোঝানো হয়, ব্লু কালার দিয়ে অনন্ত জিনিসকে বোঝানো হয়। যেমন আকাশের কালার ব্লু হয়, সেটা আমাদের লাইট রিফ্লেকশনের জন্য, লাইট প্রপার রিফ্র্যাকশনের জন্য আমরা ব্লু দেখি। কিন্তু মহাকাশে চলে গেলে সেটা ব্ল্যাক হয়ে যায়। ব্ল্যাক বা ব্লু, ভগবানের কালার কি আছে? মেঘবর্ণম বলা আছে না? এবার আমি বহু জায়গায় দেখি অন্যান্য দেবদেবীরও কালার কেউ নীল করে দিচ্ছে, কেউ লাল করে দিচ্ছে। সেটা একদমই শাস্ত্র বহির্ভূত, সেটা করা যায় না। মহাদেবের গাত্রবর্ণ সাধারণ, কিন্তু তিনি যেহেতু ভস্য মাখা থাকে সেহেতু তার গায়ের রং ছাই কালারের হয়, তাকেও নীল আকারে দেখানো হয়। তার গায়ের রঙে যদি নীল হতো তাহলে তাকে নীলকণ্ঠ বলা হতো কেন? তাহলে কণ্ঠটা স্পেসিফিক্যালি নীল আছে, তাহলে তো সারা বডিটাই তাকে দেহকণ্ঠই বলা হতো। বেসিক লজিকটা বুঝুন কি বোঝানো হয়েছে। ভগবান অনন্ত, নীলকে অনন্ত দিয়ে বোঝানো হয়েছে। স্যাটার্নকে বোঝানো হয়, স্যাটার্নকে দেখবেন ব্লুইশ দিয়ে বোঝানো হয়, ব্লু স্যাফায়ার পড়া হয়। কেন পড়া হয়? তার অনন্ত ক্ষমতার জন্য। গ্রহরাজ বলা হয়েছে। এই সৌরজগতের মধ্যে রবির পরে যদি কারুর ক্ষমতা সব থেকে বেশি থাকে সেটা স্যাটার্নেরই আছে, এবং পরম জ্ঞানের উপলব্ধি করানোর ক্ষমতা স্যাটার্নের আছে। রাহুর তার উল্টো দিকের ক্ষমতা আছে। রাহু আপনাকে যেদিকে তৈরি করবে যোজক, সেটা মায়াবাদের সাথে তৈরি করবে, টোটালি ইলিউশন। সেই জন্যই রাহুকে ঢোকানো হয়েছে সৌরজগতে, এটা প্ল্যান মাফিক। কারণ পৃথিবীটাকে অশাশ্বতম, অনিত্যম, দুঃখালয়ম বলা হয়েছে। এখানে সব কিছু অনিত্য। আমি কথা বলছি, আপনি শুনছেন, এক মাসও দরকার হবে না, 7 দিন বাদে ভুলে যাবেন, অন্য কারুর কথা শুনবেন বা শুনবেনই না। তো এখানে সব কিছু অনিত্য। তো আমরা যে ইউজ করি যা কিছু, আমাদের বডিটাও অনিত্য। সুতরাং সব কিছুর সাথে যুক্ত রয়েছে রাহু। এবং যে কোনো ডেমানদের দেখবেন, এবার তিলক লাগায় না, দেখবেন বিভিন্ন ত্রিপুণ্ডক লাগায়। মহাদেবের যারা তার ক্ষেত্রে তার যে ডিসাইপল হন, তারা ত্রিপুণ্ডক লাগায়, কপাল সোজাসুজি। আর আমরা যারা বৈষ্ণব হই তারা ঊর্ধ্বপুণ্ডক লাগাই। তো এটাকে আইডেন্টিফিকেশন মার্ক হিসাবে দেওয়া হয়েছে। দেখবেন সমস্ত দেব, দানব, দৈত্য যারা আছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই হচ্ছে তারা মহাদেবের উপাসক। কারণ এই ধরাধামে তাকে ছাড়া কোনো কিছু, তাকে পাওয়ারই দেওয়া হয়েছে, তার থ্রু দিয়ে যেতে হবে সমস্ত কিছু। তো তাকে, এবং সবাই দেখবেন যেটা চায় সেটা প্রথম হচ্ছে অমরত্বকে চায়। রাহু অমরত্বের প্রতীক, ঠিক আছে? রাহু কিন্তু অমর, কারণ তিনি পান করেছে অমৃত। কিন্তু অমরত্বের প্রতীক হওয়া সত্ত্বেও তাকে একটা মাঝামাঝি লেভেলের পাওয়ার দিয়ে রেখেছে। পুরো পাওয়ার দিয়ে রাখলে ভগবান জানে উৎপীড়নের চূড়ান্ত মাত্রায় নিয়ে যাবে। সুতরাং একে একটা সিউডো পাওয়ার দিয়ে রাখি, যাতে মানুষের দৌড়ঝাঁপ, দৌড়াদৌড়ির সাথেও যুক্ত থাকবে এবং বাদবাকি উল্টোপাল্টা কাজের সাথেও যুক্ত করে মানুষকে দৌড়ঝাঁপ, মেটেরিয়াল জিনিসপত্রের দিকে বেশি ঝোঁকা বা সব কিছু তৈরি করবে। এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে শেষ পর্যন্ত হতাশ, হতোদ্যম হয়ে সে একটা কালগত নিয়মে মৃত্যুমুখে চলে যাবে। তখন সে বুঝতে পারবে, রিয়েলাইজেশন হবে যে আমি সারা জীবন যে দৌড়েছি, এই দৌড়ের কোনো ভ্যালিউ নেই। অ্যাকচুয়ালি কম দৌড়ালেও হতো। কিন্তু জীবনটা উল্টো করে শুরু হয় না, রিয়েলাইজেশনটা পরেই আসে, আর প্রথম দিকে ফিরে যাওয়া যায় না। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো রাহুর কাজ হচ্ছে সবসময় ইলিউশন তৈরি করা। দেব, দানব,
দৈত্য এদের প্রধান কাজ কি? অমর হওয়া, যেটা এখানে সম্ভব নয়। সেই জন্য বিভিন্ন দেবদেবীরা তাদের যখন আশীর্বাদ দেয় বিভিন্ন রকম কৌশল করে রাখে, সেই কৌশলের দ্বারা সেইটুকুর মাধ্যমেই তাকে স্লেইন করা যায়, তাকে হত্যা করে সেখানে ধর্ম প্রতিষ্ঠা করা যায়। কারণ তারা যখনই তারা ক্ষমতার অধিকারী হবে সেখন সেই ক্ষমতার অপব্যবহার করবে। কারণ ক্ষমতা ব্যবহার করা একটা কৌশল, ক্ষমতা ব্যবহারের জন্য অসম্ভব রকম বিধিবদ্ধ পদ্ধতি লাগে ছোটবেলা থেকে, তবেই সেই ক্ষমতার ব্যবহারকে সে সঠিকভাবে করতে পারে। এই পৃথিবীতে তার জন্য নির্দিষ্ট প্রথা আছে, পদ্ধতি আছে, বিধিবদ্ধ শিক্ষা আছে। সবাইকে ক্ষমতা হাতে দিয়ে দিলে ক্ষমতা অ্যাবিউজ করে ফেলবে। সেই জন্য পৃথিবীর খুব সিলেক্টিভ লোককে ক্ষমতা দেওয়া হয়, যারা ক্ষমতার অ্যাবিউজ করে তাদের অধোগতির কোনো শেষ নেই। ইতিহাসে তার অসংখ্য প্রমাণ আছে। সেই জন্য আমি সবাইকে বলি ইতিহাস ভালো করে পড়বেন। ইতিহাস পড়লে বর্তমানের গণ্ডগোল করার আর ইচ্ছে থাকবে না। আমি এই কথাগুলো আপনাদের এই কারণে বলছি যে রাহুর কাজ হচ্ছে সবসময় মেটেরিয়াল অ্যাসপেক্টের মধ্যে জড়িয়ে দেবে। এবং কুম্ভের ঘর এক্সপ্যানশন, দেখবেন মাথাটা সরু, ঘোড়াটা বড়। তো তার ফলে যে এক্সপ্যানশনটা হবে এবং আকাশতত্ত্বের প্রতীক, এবং এখানে একটি নক্ষত্র আছে শতভিসা, ইভেন পুরো ভাদ্রপদ সেও কিন্তু এক্সটেনশনে বিশ্বাস করে। এবং তারও আজেকোপাদ যে তার যে দেব আছে সেও কিন্তু রুদ্রেরই অংশ এবং অত্যন্ত ভ্যালিয়েন্ট, ক্ষমতাশালী। তো সেই হিসেবে রাহু এখানে যে পাওয়ারটা পাবে সেই পাওয়ারটা দিয়ে সে প্রচুর মেটেরিয়াল গেইন দেওয়ার চেষ্টা করবে তার ভাব বা প্রকৃতি অনুসারে, ছকের স্ট্রেংথ অনুসারে। কিন্তু সেই প্রকৃতিকে ইউটিলাইজেশন আমাদের সবসময় করতে হবে যতটা কম মেটেরিয়াল অ্যাসপেক্টে, মানে যেখানে আমাদের প্রয়োজন নেই। একটা বাড়ি হলে হয়ে যায়, 3টে বাড়ি বানানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো তার ফলে সেটা রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে যে ক্লেশ নিতে হবে আপনি বুঝতে পারছেন না, বকলমা সেই ক্লেশটাও আপনি নিয়ে নিচ্ছেন। কিন্তু পরে বুঝতে পারবেন যে সেটা রক্ষা করা কত কঠিন রাদার দেন পারচেস করা। তো এই ধরনের প্রকৃতির মধ্যে ইনভলভ করে মানুষকে প্রথমে লোভ দেখাবে, তারপরে পানিশমেন্ট দেবে। এটা রাহু খুব কৌশলে করতে পারে। পানিশমেন্ট দেবে না, পানিশমেন্ট পাওয়ার মানে পরিস্থিতি উৎপন্ন করে দেয় রাহু। তো সেটা থেকে একটু খেয়াল রাখবেন, কারণ আমি যখন কেতু সম্পর্কে বলবো তখন সেটা আপনারা আরো ভিভিডলি বুঝতে পারবেন। বর্তমান পরিপ্রেক্ষিতে যেহেতু একটা ওয়্যার লাইক সিচুয়েশন হয়ে রয়েছে, তো আমি এইটুকু আপনাদের বলতে পারি, আমি গতকালও বলেছি সামান্য প্রথম দিকে, বহু মানুষ প্রশ্ন করেছে যে এই হ্যাঁ একটা লিমিটেড আকারে হলেও একটা স্কার্মিশ হওয়ার যোগ আছে, কিন্তু সেটা যদি সামহাউ মে মাসের শেষের দিক চলে যায় বা আরও স্পেসিফিক্যালি যদি জুন মাস ক্রস করে যায় তাহলে কিন্তু জিনিসটা অনেকটা এগিয়ে যাবে এবং সেটা 12ই আগস্টের পরে গিয়ে নিউট্রালাইজ হবে, তার আগে কিন্তু হতে চাইবে না। বাট যুদ্ধ সবসময় যে ওয়েপন দিয়ে করতে হবে, বর্তমান মডার্ন ওয়ারফেয়ার যেটা হয় এটা সবসময় নয়, অনেক পদ্ধতিতেও তাকে জব্দ করা যায়। হ্যাঁ, যেরকম ধরুন কোনো ছোট দেশ তার আকাশপথ কোনো প্লেন ব্যবহার করছে, তো সেই দেশের উপরে কোনো স্যাংশন জারি হলো যে তারা আকাশপথ ব্যবহার করবে না। তো সে আকাশপথ ব্যবহার করে যে এটিসি থেকে যে সিগন্যালটা দেওয়া হয় সেই সিগন্যালটা পরের যে সিগন্যালটা সেটার সাথে কোঅর্ডিনেট করে দেওয়া হয়, কারণ পাইলট তো আর সামনে দেখতে পাচ্ছে না, সেখানে কোনো সিগন্যাল দেওয়া নেই। তিনি নিচের সিগন্যালের ওপর জানতে পারছে কতটা দূরে তাকে উঠতে হবে, নামতে হবে, বাঁয়ে যেতে হবে না ডাঁয়ে যেতে হবে, সেটা সে সিগন্যালের ওপর ডিপেন্ড করবে। বা সেই দেশ তার জন্য একটা টাকা পায় আন্তর্জাতিক পরিষেবাটা দেওয়ার জন্য, সার্ভিস প্রোভাইডিং হিসাবে। এখন সেই দেশকে যদি সেখান থেকে বঞ্চিত করা হয়, সেখান থেকে কিন্তু সে তার ইকোনমিক লস হবে। এটাও এক ধরনের যুদ্ধ। বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক অবরোধ, সে নেপোলিয়ানের সময় বা তারও বহু আগে স্প্যানিশ আর্মাডা সেই সময়ও আছে, বিভিন্ন জায়গায় ব্লকেড করে দেওয়া। এখনও নেভি ব্লকেড করে দেয় বিভিন্ন জায়গায় যুদ্ধের সময়, সেটা আমরা কার্গিল ওয়ারের সময় দেখেছি। তাছাড়া ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ড্যামেজ করে দেওয়ার, যে দেশ যুদ্ধ করবে সে দেশের যদি
ভেতরেই অনেক সমস্যা থাকে, সে আর কি করে যুদ্ধ করবে অন্য কারোর সাথে? বাইরের এনিমির থেকে ইন্টারনাল এনিমি অনেক ডেঞ্জারাস হয়, সে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে নেয় সমস্ত কিছু। তো অনেকভাবে যুদ্ধ করা যায়, এই সিন্ধু চুক্তি বাতিল বা এই সমস্তের মাধ্যমে যে জলবন্টন চুক্তি ছিল তাকে করেও করা যায়। আমার উদ্দেশ্যটা কি আছে? আমার উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তিতে থাকবো, পার্শ্ববর্তী দেশ তারাও তাদের মতন শান্তিতে থাকবে, তারা যেরকম শস্য বুনেছে তাদের কাটতেও সেরকম হবে। আমাদের দেশের সব থেকে সুবিধা আছে, আমাদের দেশের একটা ক্লাস অফ পিপল আছে যাদের এডুকেশনটা সেই আইআইটি আইআইএম তৈরি হওয়ার সময় থেকে তৈরি হয়ে আছে, ফলে একটা মানে কয়েক কোটি আমাদের ব্রেন আছে যারা সারা পৃথিবীতে কাজ করে, সার্ভিস দেয়। এবং এটা ভারতবর্ষ একদিনে তৈরি করেনি। শিক্ষা আমাদের দেশের মূলমন্ত্রে ছিল, প্রাচীন কাল থেকে ছিল, মুনি ঋষিরা ছিল, পরবর্তীকালে সেটার বর্ধিতকরণ হয়েছে। তো তার জন্য আমরা একটা আলাদা বেনিফিট বা মর্যাদা পাই আমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য। সারা পৃথিবীতে আমাদের সমাদর আছে, আমাদের ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা, হাত জোর করে ঝোঁকা। যে মানুষ যত জ্ঞানী হয় সে তত ঝুঁকতে পারে, লিমিটেড নলেজেবল লোক সে কখনো ঝুঁকবে না, সে তর্ক করবে বা কনস্ট্যান্ট নিজেকে ঠিক প্রুভ করার চেষ্টা করে যাবে। এগুলো বিকৃতির লক্ষণ। কিন্তু ভারতবর্ষের এমন একটা সিভিল সোসাইটি আছে যার সংখ্যাটা, ভারতবর্ষের টোটাল পপুলেশন 140 কোটির ওপরে, তো সেই সংখ্যাটা কিন্তু যদি হিসেব করা যায় তাহলে সেটা 25 থেকে 35 কোটির মধ্যে, সেটা আমেরিকার টোটাল পপুলেশনের সমান। এই জায়গাটাকে সারা পৃথিবীর সবাই ভয়ও করে। এখানে একটা ভীতি মিশ্রিত ভক্তি আছে, যেটা মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের আছে, সেটাকে কেউ স্ন্যাচ করে নিতে পারবে না। তো সেই কারণে ভারতের ডমিনেন্স, আমি বারবার বলেছি, ভারতবর্ষ, আমাদের ঋষিরা বলে গেছেন ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর হার্ট। সেটা একদম আমুদরিয়া, শেরদরিয়া নদী, হিন্দুকুশ পর্বত থেকে শুরু করে এদিকে সাউথ চায়না সি পর্যন্ত, এই যে বৃহত্তর ভারতবর্ষ, এই বৃহত্তর ভারতবর্ষ এটা হচ্ছে পৃথিবীর হার্ট। এখানে সমস্ত কিছুর সব থেকে বেস্ট কোয়ালিটেটিভ মানুষের প্রোডাকশন হয়, কিন্তু তার জন্য এনভায়রনমেন্টেরও দরকার হয়। তো সেটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে আমাদের এখানে। তো সেটাকেও ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে অনেক দেশকে পিছনে ফেলে দিতে পারি। কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া বা এ করা, নর্মাল রেসেই সে পিছনে পড়ে যাবে যদি তার বুদ্ধি বা মেধা কম থাকে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। কারণ যাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, আপনারা হয়তো ভাবতে পারেন আমি কি আলোচনা করছি এটার মধ্যে, এটা কিন্তু মনে রাখবেন এটাও কিন্তু মেধার ওপর বেস করেই তৈরি হয়েছে। তাতে সমাজের কিছু মানুষ তাকে ইগনোর করতে পারে, বা সেটা নিয়ে আমি বলবো না, বিতর্কের বিষয়, কিন্তু পুরোটাই মেধাভিত্তিক। কত দূরে বৃহস্পতি আছে, কতক্ষণ তার গোচর আছে, কত দূরে শনি আছে, কত দূরে মঙ্গল আছে, তার মানে তাদের সম্পূর্ণ ত্রিকোণমিতির জ্ঞান ছিল। এবং ওই সময় উইদাউট এনি অ্যাপারেটাস তারা সে কাজ করতে পারতেন। তার মানে তাদের জ্ঞান, তাদের ক্ষমতা, তাদের মেধা শক্তি কত উচ্চমানের ছিল যে তারা একদম নির্ভুল হিসেব করে গেছে। আগে যখন ম্যানুয়াল হরোস্কোপ বানাতাম তখন সেগুলো রিয়েলাইজ করতাম যে তাদের ক্যালকুলেশন কত অনন্য। তো যাই হোক, তার ফলে আমরা কিন্তু অলরেডি একটা যুদ্ধের মধ্যে রয়েছি, কিন্তু সেটা সবসময় গুলি চালিয়ে, মিসাইল চালিয়ে, এটাই শুধু যুদ্ধ নয়, অনেক রকম টেকনিক্যাল যুদ্ধও আছে। ফাইন্যান্সিয়াল ব্লকেজ তৈরি করা, সেটার মধ্যে কিন্তু আছে অলরেডি। তবে হ্যাঁ, আমি একটা ডেট বলেছি এর আগের অনুষ্ঠানে, আপনারা দেখে নেবেন। তারপর থেকে কিন্তু জিনিসটা অনেক বেশি একটুখানি স্কার্মিশ টাইপের জায়গায় যাবে। তো আমাদের থাকবে যত জানমালের ক্ষতি কম হয়, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে ঈশ্বরের কাছে। কারণ কাউকে অনিষ্ট করা আমাদের দেশের যুগ যুগান্ত ধরে কোনো ইতিহাস নেই, কোনো দিন ছিল না। শান্তিপ্রিয় মানুষ, এখানে খাবারের প্রোডাকশন হতো, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, ধর্ম ছিল, তার ফলে সারা জীবন সেটা কিন্তু মেনটেইনড হয়ে এসেছে।
এটাই আমাদের ইতিহাসের প্রেক্ষাপট তৈরি করেছে। আমি তুলা লগ্নের ক্ষেত্রে চলে যাব। দেখুন, লগ্নের 5th হাউসে রাহু গোচর করবে পরবর্তী 1.5 বছরের জন্য, এবং পরবর্তী প্রায় 3.25 বছরের জন্য, মানে দুটো পার্টে মধ্যেখানে 3 মাস ব্যতী রেখে শনি গোচর করবে, এবং বৃহস্পতির গোচরও কিন্তু পরপর দুটো কনজিকিউটিভ ইয়ার্সে 9th এবং 10th হাউস দিয়ে হবে। দেখুন, 9th হাউসে বৃহস্পতি যতই 3rd এবং 6th হাউসের লর্ড হোক না কেন, সে 9th হাউস দিয়ে যখন গোচর করবে, বড় গ্রহ 1 বছরের থাকবে সেখানে, তো সেটা কিন্তু অবশ্যই অসপিশাস, এটুকু কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু রাহুর 5th হাউসে অবস্থান এবং শুক্র এবং শনি ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, শনি তার দ্বিতীয় অবস্থানকারী হিসাবে এক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দেবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে, কাজের জায়গা, ব্যবসার জায়গা, সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট বেশি অগ্রগণ্যতা দেবে। পরিবারের মধ্যে সলিডারিটি বৃদ্ধি হবে। রাহুর যে দৃষ্টি আছে সে বৃহস্পতির উপর থাকবে এবং 11th হাউসেও থাকবে। 11th হাউসের গেইনও কিন্তু, রবির ঘর, 11th হাউসের গেইনও কিন্তু আপনাকে যথেষ্ট প্রোভাইড করবে, সেটাও আপনার পক্ষে বেনিফিশিয়াল। নাম্বার 3 যেটা বলার, সেটা হচ্ছে পরিবারের মধ্যে, বিশেষত কোর অফ দ্য ফ্যামিলির মধ্যে কিন্তু যদি কোনো কারণে যদি একটু অগোছালো ভাব তৈরি হয়, সেটার মধ্যে কিন্তু খুব পিওর সলিডারিটি এ সময় তৈরি হবে, সেটাও খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই বলা যায়। এবং বৃহস্পতি, মঙ্গল, রবি, রাহু, এই প্রত্যেকের দৃষ্টি, যদিও রবি 14 তারিখ শিফট করে যাবে, কিন্তু মঙ্গল, বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি তিনটেরই একসাথে, এবং বুধেরও দৃষ্টি তুলার ওপরে কিন্তু থাকবে। তার ফলে প্রথম দিকে অন্তত মঙ্গলের দৃষ্টি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু একটু স্লো স্টার্ট দেবে, এবং সেটা জুন মাসের 10-12 তারিখের পর থেকে কিন্তু দেখা যাবে জায়গাটা আস্তে আস্তে পজিটিভলি কনসলিডেট করছে, এবং আপনাকে কিন্তু প্রচুর কন্ট্যাক্টস দেবে, বাইরে থেকে কাজের যোগ দেবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে তাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। যারা ভোগ্যপণ্যের কোনো ব্যবসা করে, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো গেজেট, কম্পিউটার রিলেটেড, সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্ম যারা করে, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে। যারা বিভিন্ন রকম অ্যাপারেটাস, সেটা ধরুন সেটা জীবনদায়ী কোনো অ্যাপারেটাস হতে পারে, বিভিন্ন ল্যাবরেটরিতে বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেগুলো ব্যবহার করা হয়, বা অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয় এমন কোনো ইনস্ট্রুমেন্ট, এই ধরুন ইনস্ট্রুমেন্টগুলো যারা ইনভেনশন করে, যারা অনেক বেশি শরীরকে বেদনা না দিয়ে যাতে তার টেস্ট বা ডিটেকশন করা যায়, এই ধরনের কাজ, বা ধরুন ক্যান্সার জাতীয় ডিজিজের ক্ষেত্রে যে সমস্ত ডিটেকশন আছে, এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হিলিংয়ের কাজ করতে পারবে। যারা যন্ত্র তৈরি করা বা ডাক্তারবাবু যারা আছেন বা যারা রিসার্চ রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। যারা বিভিন্ন রকম এগ্রিকালচারাল প্রোডাক্ট বা তার এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভ ফল প্রদান করবে। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। অনেক দিন ধরে থেমে থাকার পরে কিন্তু বিষয়টা খুব স্লোলি গ্রোথ নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা সমাদৃত আর কি, সেটা সবাই বুঝতে পারবে। শারীরিক জায়গায় আমি 3টে অর্গান বলে দেব। লাংস থেকে সাবধান থাকবেন, যাতে কোনোভাবে লাংস এবং থ্রোট থেকে আপার চেস্ট পর্যন্ত অংশের কোনোভাবে ঠান্ডা না লাগে, সেই সংক্রান্ত জায়গা নিয়ে সাবধান থাকবেন। যাতে থাইরয়েড গ্ল্যান্ড বা ধরুন সুগারের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসে প্রবলেম রয়েছে, বা ধরুন সেখান থেকে শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র, যেমন ধরুন কিডনি আছে, প্রস্টেট আছে, ইউরিনারি ট্র্যাক আছে, বা ধরুন টিথ আছে, লাংস আছে, হার্ট আছে, সেগুলোর ক্ষতি হয়েছে, এবং ডাক্তারবাবুর ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনার কোনোভাবে নেগলিজেন্সি আছে, তাহলে সেটা কিন্তু করবেন না। অ্যাসেন্ডেন্টে জুপিটারের দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, ফলে ওয়েট বৃদ্ধি করবে। সন্তানের বয়স যদি মোটামুটি 15 বছরের বেশি হয়, তার সাথে কিছু ক্ষেত্রে কিন্তু
ডিফারেন্স অফ ভিউজ হতে পারে, আপনি ব্যাপারটা কনফিডেন্সের মধ্যে নিয়ে জিনিসটাকে অ্যামেলিওরেট করবার চেষ্টা করবেন, মোটের ওপরে বেটার ফল প্রদান করবে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাহুরি কুম্ভ রাশিতে গোচরের জন্য যে নতুন পরিস্থিতির উদ্ভব হবে সেই নিয়ে বলে দিই। দেখুন, 4th হাউসে রাহুর গোচর হবে। 4th হাউস আমাদের জেনারেল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘর, আমাদের লোয়ার এডুকেশন, মায়ের ঘর, কালপুরুষের চন্দ্রমার ঘর। তো অ্যাকচুয়ালি চন্দ্র থেকে রাহুর অবস্থানও থাকবে, মানে চন্দ্র থেকে মানে চন্দ্রের ঘর থেকে রাহুর অবস্থানও থাকবে 8th হাউসে। তো যার ফলে এখানে কিছু অ্যাপ্রিহেনশন বা এখানে কিছু সংশয় বা এখানে কিছু অতিরিক্ত চিন্তা বা কিছু ক্ষেত্রে ডিপ্রেশন, একাকিত্ব, নেগেটিভ চিন্তা, এগুলো কিন্তু তৈরি করবে। দিজ আর দ্য নেগেটিভ সাইডস আই এম গোয়িং টু টেল রাইট নাও। কিন্তু এর সাথে প্রচুর পজিটিভ জায়গাও আছে, সেটা নিয়ে আমি বলছি। তার সাথে যেটা তৈরি করবে, বাড়িতে যে সমস্ত মানুষের দেখবেন একটু খুঁত করা হ্যাবিট আছে যে কোনো ব্যাপারে, এক শ্রেণীর মানুষ দেখবেন কিছু বুঝুক বা না বুঝুক সে সেটাকে একবার নেড়ে চেড়ে দেখা বা বাজিয়ে দেখা, যেটাকে আমরা বলি, সেটা করবার চেষ্টা করে। তো যাই হোক, এই ধরনের যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ ভারী, কারণ যত আপনি খুঁত করবেন রাহু আপনাকে তত বেশি ওদিকে নিয়ে যাবে। আমি এরকম বহু মানুষকে দেখেছি, একটা লাইট নিভিয়ে 3বার দেখেন যে লাইটটা নিভেছে কিনা, তালা দিয়ে তালার সাথে রীতিমতো ঝুলতেও আমি দেখেছি, যে পাছে তালা দেননি উনি, মানে তালাটি ভেঙেই যেতে পারে এরকম একটা অবস্থা। আমি নিজের চাক্ষুষ করেছি এগুলো। গাড়ি লক করার পরে গাড়ি টেনে দেখছে লক হয়েছে কিনা, এরকম, যেগুলো অটো লক। তো এরকম বিভিন্ন মানুষ আছেন যাদের মধ্যে কিছু মানসিক ডিজিজ আছে। এই ধরনের ডিজিজভুক্ত মানুষ বা যারা ধরুন যাদের মধ্যে কোনো ট্রাস্ট ওয়ার্দি নেই, কোনো রকম কাউকে বিশ্বাস করে না পৃথিবীর বুকে, এই ধরনের যারা মানুষ আছেন তাদের কিন্তু খুব সংশয়, বা ধরুন গোপনে কারুর কথা শোনা, কারুর বিষয়ে খুব ইন্টারাকশন করার প্রবণতা, বিভিন্ন রকম যেটাকে আমরা চলতি ভাষায় বলি পরনিন্দা, পরচর্চা করা বা খবর সংগ্রহ করা, যেগুলোর মধ্যে কোনো দিশা নেই, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু খুব গণ্ডগোল আছে। একদম মানসিক শান্তিকে ডিস্ট্রয় করে দেবে, এবং তার সাথে যদি খারাপ দশায় থাকে তাহলে কিন্তু অসম্ভব রকম একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা করে দেবে। প্রচুর ডিমেনশিয়া জাতীয় সমস্যা এনে দিতে পারে, রাতের দিকে ঘুম নষ্ট করে দিতে পারে, এবং তার সাথে প্রচুর ল্যাথার্জি, ওবেসিটির সমস্যা, ব্লাড সুগারের সমস্যা, লেগ লেন্থ বরাবর অংশে একাধিক প্রবলেম তৈরি হওয়া, শরীরের একদম ভার্টিব্রা অংশে একাধিক অস্থি দুর্বল হয়ে যাওয়া, নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া, শরীর কৃশ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, বা যাদের বয়স মোটামুটি 3বার শনি যাদের ওভারল্যাপিং হয়ে গেছে জন্মানোর পরে 29 এবং 59, তাদের ক্ষেত্রে হার্ড অফ হিয়ারিংও হতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনার দশা খারাপ হতে হবে, এবং ছকে যে 4th হাউসের লর্ড মানে স্যাটার্ন দুর্বল থাকতে হবে, তবেই জিনিসটা সংগঠিত হবে। এবার বলি পজিটিভ, রাহু 4th হাউসে কিন্তু নর্মালি আপনাকে প্রসপারিটি দেবে, মেটেরিয়াল প্রসপারিটি দেবে। যত আপনি মেটেরিয়াল দিকে যাবেন তত মেটেরিয়াল প্রসপারিটি দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে বৃহস্পতির ক্ষমতা ছকে অন্তত হাফ, আপনার যে টোটাল ক্ষমতা রয়েছে তার হাফ পর্যন্ত পাওয়ারে কিন্তু আসতে হবে। কিন্তু সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি পজিটিভ ফল পাবেন। প্রপার্টি রিলেটেড জায়গায়, স্পেশালি মুভেবল প্রপার্টি, ইভেন মুভেবল প্রপার্টি, কোনো প্রেসিয়াস স্টোনস, জেমস, বা ধরুন 8th হাউসে জুপিটার থাকার জন্য কোনো প্যারেন্টাল প্রপার্টি, শ্বশুরবাড়ি থেকে প্রপার্টি, এরকম ধরনের কিন্তু যোগও এ সময় প্রপারলি দৃষ্ট হচ্ছে। এবং বৃহস্পতি, রাহু এবং বুধও কিছুদিনের জন্য তার দৃষ্টি আপনার 8th হাউসে থাকছে, মঙ্গলের দৃষ্টিও আছে 8th হাউসে, লগ্ন মানে 8th মানে 12th হাউসে আছে, ক্ষমা করবেন। তো তারা কি করবে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ব্যবসা করছেন
এবং বিশেষত ভোগ্যপণ্য, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল কোনো চিপস হতে পারে, ধরুন কোনো টেকনোলজি আপনি শিফট করতে পারেন, সফটওয়্যার হতে পারে, অ্যানিমেশন হতে পারে, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন, বা নর্মাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ হতে পারে, কোনো ধরুন কোনো ইনফরমেশন শেয়ারিংয়ের কাজ হতে পারে, কেপিওর কাজ হতে পারে, এই ধরনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল প্রদানকারী আছে। বাট এক্সপেন্ডিচার খুব হাই হবে এবং প্রচুর রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। বাড়িতে সময় কম কাটাতে পারবেন। এবং যেটা বলছিলাম যে প্রথম দিকে, যে যাদের মধ্যে ওই ব্যবহারিক বিকৃতি আছে বা ছোটবেলা থেকে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে যাদের ক্ষেত্রে, তারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাবে। এবং যখন যখন রবি নবাংশে খারাপ পজিশন দিয়ে যাবে, অর্থাৎ তার মূল ত্রিকোণ থেকে, সিংহ থেকে যখন ষষ্ঠ মানে অষ্টম এবং দ্বাদশে পোস্টিং হবে, বা রবি যখন নিচ থাকবে, ডেবিলিটেটেড থাকবে, সেই সময় কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা একটু দেওয়ার সম্ভাবনা বেশি আছে। বাট আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড যখন সিংহের ঘরে ঢুকে আসবে 7ই জুনের পর থেকে, তারপর থেকে কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে। ভ্রমণের প্রচুর যোগ আছে, কোনো কিছু শিক্ষামূলক ভ্রমণের যোগ আছে। তুলা লগ্নের ক্ষেত্রে যেরকম কম্পিটিটিভ এক্সাম বা সেই জাতীয়, মানে আগেরটা বলছি আর কি, কম্পিটিটিভ এক্সাম বা সেই সংক্রান্ত পরীক্ষা, মানে স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে যেরকম সেই যোগটি ছিল, এক্ষেত্রে যারা পরীক্ষা দিয়ে এসছেন মানে 13ই এপ্রিলের মধ্যে দিয়ে এসছেন, এবং যাদের রেজাল্ট মানে অ্যাবাউট টু বি ডাইভালজিং স্টেট, তাদের মধ্যে যাদের দশা অন্তর্দশা বেটার আছে এবং ছকে চাকরি পাওয়ার ক্ষেত্রে মোট একটা যে স্প্যান থাকে, সেই স্প্যানের মধ্যে আছে, তারা কিন্তু অসম্ভব বেটার ইফেক্ট এ সময় পাবেন, অসম্ভব। তো একদম মানে যতটা এক্সপেক্ট করছেন তার থেকেও বেটার ফল দেবে। তো সব দিক থেকে একটা মিশ্রিত ফল আপনাকে দেবে। তবে হ্যাঁ, অর্থকে প্রপারলি রাখার চেষ্টা করবেন, ফিনান্সকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ফিনান্স কিন্তু এ সময় প্রচুর মানে যেটাকে বলে যে চিন্তা ভাবনা না করে, অগ্রবর্ষার চিন্তা না করে খরচ করা, যেগুলো অহেতুক, সেই ধরনের খরচে কিন্তু কিছু ব্যয় হবে, শরীরের জন্য ব্যয় হবে। লিভার এবং প্যানক্রিয়াস থেকে সাবধান থাকবেন। গল ব্লাডার যাদের দুর্বল আছে বা কোনোভাবে রিমুভড হয়েছে, হার্নিয়া জাতীয় সমস্যা রয়েছে মিডিল লোয়ার অ্যাবডোমেনে, তারা কিন্তু সাবধান। ইউরিনারি ট্র্যাক্ট যাদের ইনফেকশন হয়েছে বা ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে, তারাও কিন্তু সাবধানে থাকবেন। চোখের থেকে সাবধানে থাকবেন, মানে পাওয়ার রিলেটেড অংশ থেকে। ধনু লগ্নের জন্য রাহুর কুম্ভ রাশিতে যে গোচর সংগঠিত হতে চলেছে তার উপর বলে দিই। দেখুন, 3rd হাউসে রাহুর এই গোচর সংগঠিত হবে। 3rd হাউসে রাহুর গোচরকে আমরা জেনারেলি, মানে একদম কলোকিউয়ালি বলে থাকি যে ঠিক আছে, ভালোই আছে। আমি বারবার বলেছি, রাহু বা কেতু, মানে রাহু মানেই কেতু, সে রাহু কোথাও থাক না কেন সেটা কখনোই ভালো ফল প্রদানকারী নয়। সে আপনার মার্গদর্শন থেকে টোটালি উল্টো দিকে নিয়ে যাবে, এটাই তার কাজ। এবং কিছু মেটেরিয়াল গেইন আপনাকে দিতে পারে সাময়িক, কিন্তু সেটা লং লাস্টিং নয়, যদি অন্যান্য প্ল্যানেটের সেই পরিমাণ না থাকে, স্ট্রেংথ না থাকে। তো যাই হোক, রাহু 3rd হাউসে আসলে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে কাজের জায়গায় আপনার ডোমেইন চেঞ্জ করাবে, বা ধরুন আপনার সেক্টর চেঞ্জ করাবে। ট্রান্সফার পোস্টিংয়ের এ সময় যোগ আছে। নতুন যারা চাকরিতে এ সময় ঢুকবেন তারা কিন্তু একটু দূরবর্তী স্থানে চাকরি থেকে, মানে চাকরি জীবন শুরু করবেন, তারপর আস্তে আস্তে ব্যাপারটা অ্যামালগামেন্ট, মানে আস্তে আস্তে জিনিসটা ঠিক হতে থাকবে যত অন্যান্য প্ল্যানেটের পজিশন ঠিক হবে। কিন্তু সেটা খুব ক্লেশকারী নয়। কিন্তু রাহু 3rd হাউসে, যেহেতু সেখান থেকে তার 9 দৃষ্টি আছে, মানে 7 দৃষ্টি তার 9th হাউসে আছে, এবং সেখানে কেতু বসে রয়েছে, এবং 9 দৃষ্টি তার 11th হাউসে আছে, এবং 5th দৃষ্টি তার 7th হাউসে আছে। সুতরাং সে কিন্তু কাজের জায়গায় প্রচুর, যেটাকে বলা যায় মানে অলওয়েজ বিজি,
সবসময় তাকে একটা দৌড় ঝাঁপের মধ্যে রেখে দেবে এবং প্রচুর পরিমাণে জার্নি করায়। বা ধরুন আপনি অফিসে গেলেন, হঠাৎ করে গিয়ে শুনলেন যে আপনাকে দূরবর্তী কোনো স্থানে যেতে হবে, তার জন্য কিন্তু অর্থ পাবেন, মান সম্মানও পাবেন, কিন্তু অকস্মাৎ জার্নির যোগ প্রচুর করায়। সমস্যাটা এখানে হচ্ছে যে নবাংশ চার্টে সে সময় যদি রাহুর সাথে কখনো শুক্র বা তাদের ট্রাইনে মঙ্গল বা রাহুর সাথে কখনো শনি বা তাদের রাহু শনির ধরুন দৃষ্ট বা যুক্ত যে অবস্থায় থাক, তাদের কেন্দ্রে যদি রবি থাকে, তাহলে সেই দিনগুলোতে কিন্তু আরও কতগুলো কন্ডিশন আছে, সেই দিনগুলোতে কিন্তু অবশ্যই আপনাদের কিছু অহেতুক অ্যাবর্টিভ জার্নি হবে, যার কোনো কিন্তু ফ্রুটফুলনেস থাকবে না, শুধু যাওয়া আসা পরিশ্রম, কিন্তু কাজটার কোনো নিষ্কাশন সেভাবে কিন্তু ঘটবে না। এই ধরনের প্রবণতা তৈরি হবে, যেটা কিন্তু ফ্রাস্ট্রেশন দেবে। কারণ শনি 10th হাউসে আছে, 4th হাউসে আছে, 10th হাউসে তার দৃষ্টি আছে। 10th হাউসে দৃষ্টি আছে মানে আপনি আপনি এমন কিছু কাজের সাথে নর্মালি যুক্ত হয়ে যাবেন যে যে কাজ কিন্তু আপনাকে প্রচুর রেসপন্সিবিলিটি, প্রেশার, তার সাথে দেখা যাবে দুজনের কাজ আপনি একা করে দিচ্ছেন, সেরকম একটা স্টেট কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। তো সেটা থেকেও নিজেকে কিছুটা রক্ষা করবার চেষ্টা করবেন টেকনিক্যালি। অহেতুক অন্যের কাজের দায়িত্ব নেবেন না যদি সেটা কোনো সিনিয়র অথরিটি আপনাকে বলে না দেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে আপনার পার্টনারের জন্য যে অ্যালোটেড ওয়ার্ক আছে সেটা কিন্তু আপনার করবার যোগ আছে। আপনার যদি বিবাহ সংক্রান্ত এ সময় যোগ থাকে, যেহেতু রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে আছে, সুতরাং পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব খুঁটিয়ে নির্বাচন করবেন এবং জোটক বিচার করে নেবেন। তো না হলে কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। নতুন কোনো পার্টনারের ইনক্লুশন যদি ব্যবসায় করেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো করে বিষয়টি দেখে শুনে তারপরে তাকে ইনক্লুড করবেন, যাতে সেটা আপনাদের পক্ষে ফ্রুটফুল হয়। মানসিক শান্তি কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হবে, বিশেষত বাড়ির মধ্যে কিন্তু আপনি অনেক কাজ করা সত্ত্বেও কিছুটা গুরুত্বহীন রূপেই প্রতিপন্ন হবেন। তো সেই জায়গাটায় যতটা সম্ভব নিজেকে অতটা হীনমন্যতার মধ্যে নিয়ে যাবেন না, নিজের ডিউটিটুকু করবেন, করে স্থির থাকার চেষ্টা করবেন। দেখুন 5th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে, 12th হাউসের লর্ডও 8th হাউসে রয়েছে, যেও আপনাকে অসম্ভব রকম এনার্জিলেস বা হীনমন্যতা তৈরি করবার জন্য কিন্তু সচেষ্ট থাকবে। তো সেটা থেকে সাবধান থাকবেন। আর শারীরিকভাবে নার্ভাস সিস্টেমের সমস্যা, বিশেষত বডির মিডল পার্ট থেকে লোয়ার পার্ট এবং একদম মাথার অংশ, সাইনাসের সমস্যা এবং একদম আপার অ্যাবডোমেন পোর্শনে ডাইজেশন পার্টে সমস্যা কিন্তু করতে পারে। লিভার যাদের দুর্বল আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।